সাক্ষীর শ্রুতিগল্পের আসরে আবার একবার তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো আমার সব শ্রোতা বন্ধুরা? আজ যে গল্পটি পড়ব সেটির নাম বাবা হওয়া। লিখেছেন শ্রী বুদ্ধদেব গুহ। ডাকবাংলোটা থেকে নদীটা দেখা যাচ্ছিল। সামনে একটা খোয়ার পথ এঁকে বেঁকে চলে গেছে। পথের দুপাশে সারি করে লাগানো আকাশমণি গাছ। মার্চের প্রথমে অগ্নিশিখার মতো ফুটেছে ফুলগুলো। আকাশপানে মুখ তুলে আছে। বাংলোর হাতায় পঞ্চরাটিয়ার ঝাড়। লালপাতিয়া বলে মালি। পাতাগুলোর লালে এক পশলা বৃষ্টির পর জেল্লা ঠিক করছে। কয়েকজন আদিবাসী মেয়ে পুরুষ খোয়ার রাস্তাটা মেরামত করছে সামনে। আমার ছেলে রাকেশ আর মেয়ে রাই নদীর সবুজ মাঠটুকুতে দৌড়োদৌড়ি করে খেলছে। রাকেশ যথেষ্ট বড় হয়েছে, ক্লাস 8-এ পড়ে সে। তাছাড়া বয়স অনুপাতে সে অনেক বেশি জানে, বোঝে। কত বিষয়ে সে যে পড়াশুনো করে তা বলার নয়। পড়াশুনোতে খুব ভালো সে তো বটেই, কিন্তু শুধু স্কুলের পড়াশুনোতেই নয়। নিজের ছেলে বলে নয়, তার ভালোত্বে আমি মাঝে মাঝেই বেশ গর্ববোধ করে থাকি। এই গর্বের কোনো সঙ্গত কারণ আমার থাকার কথা নয়, কারণ ছেলে ও মেয়ের যা কিছু ভালো তা আমার স্ত্রী শ্রীমতীরই জন্যে। বাবার কর্তব্য হিসেবে একমাত্র টাকা রোজগার ছাড়া আর কিছুই প্রায় করার সময় পাইনি আমি আমার দোষ স্বীকার করি। আমি অত্যন্ত উদার মানুষ বলেই আমার বিশ্বাস। তবুও খারাপটুকুর দায় শ্রীমতীর উপর অবহেলায় চাপিয়ে আমার ছেলে মেয়ের ভালোত্বের আনন্দটুকু আমি এই মুহূর্তে এই বাংলোর চওড়া বারান্দার ইজি চেয়ারে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। শ্রীমতী ঘরে একটু জিরিয়ে নিচ্ছে। ড্রাইভে আমার কালো রঙা WMD নম্বরের ঝকঝকে গাড়িটা সাদা সিট কভার পরে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ঠায় দাঁড়িয়ে আছে। আমি একজন সেলফ মেড মানুষ। লেখাপড়া বিশেষ করিনি, মানে ইন্টারমিডিয়েট অবধি পড়েছিলাম। ইংরেজিতে বেশ কাঁচা ছিলাম। পড়াশুনো ছেড়ে দিতে হয় আর্থিক কারণেই। কিন্তু নানা রকম চাকরি এবং ফিরিওয়ালা থেকে জীবন শুরু করে আমি এখন একটা কারখানার মালিক, স্মল স্কেল ইন্ডাস্ট্রি হিসেবে রেজিস্টার্ড। লোহার ঢালাই করা জিনিস নানা দেশে এক্সপোর্টও করি। আমার ব্যবসা যে ভালো সে সম্পর্কেও ছেলে সম্পর্কিত গর্বের মতন গর্ব আছে আমার। হাওড়াতে আমার কারখানা, সল্টলেকে হালফিল ডিজাইনের বাড়ি, সুন্দরী স্ত্রী আর স্থাবর অস্থাবর সম্পত্তি। বেশ কিছু লোক আমাকে স্যার করে, ভালো লাগে। কলকাতার একটি বড় ক্লাবে আমি বছরখানেক হলো মেম্বার হয়েছি। ইদানিং ক্লাবে এবং ব্যবসার জগতে আমি আকছার ইংরেজি বলে থাকি। আমি এখন জানি যে এই সংসারে টাকা থাকলে ইংরেজি বাংলা কিছুই না জানলেও চলে যায়। টাকার মতো ভালো ও এফেক্টিভ ভাষা আর কিছুই নেই। তাছাড়া টাকা বাড়ার সঙ্গে সঙ্গে সব বিদ্যাই আপনা আপনিই বাড়ে। ক্লাবে আমাকে লোক ম্যাক চ্যাটার্জি বলে জানে। আমার আসল নাম মকরক্রান্তি। ছোটবেলায় পাড়ার ছেলেদের কাছে, আমার বাবার কাছে, চাকরি জীবনের বিভিন্ন মালিকদের কাছে আমার নাম ছিল মকরা। সেই ডাকটা এখন ভুলেই গেছি। কেউই ডাকে না এখন আর সেই নামে। ডাকলে বোধহয় আমি রেগেও যাব। এই মুহূর্তে আমি একজন সুখী লোক। সংসারে সুখী হতে হলে যা যা থাকতে হয়, থাকা উচিত, আমার তার প্রায় সবই আছে। আমি একজন কপিবুক সুখী লোক। কিন্তু নদীর সামনে দূরে খেলে বেড়ানো আমার ছেলে রাকেশ এবং মেয়ে রাইয়ের কারণে আমি ঠিক যতটা সুখী তেমন সুখী কিন্তু অন্য কিছুর জন্যই নই। ছেলে মেয়ে ভালো হওয়ার সুখ, কৃতি হওয়ার সুখ বাবাকে যে কৃতিত্ব এনে দেয় তা তার ব্যবসা, অর্থ, মান সম্মান কিছুই এনে দিতে পারে না। অবশ্য ছেলে মেয়েকে তাদের জীবনে অনেক কিছুই দিয়েছি আমি। আমাকে যা আমার মা বাবা দিতে পারেননি।
আমি একজন কৃতী কেউকেটা যোগ্য বাবা। ভাবছিলাম আমি বড়লোক হওয়া সোজা, পণ্ডিত হওয়াও সোজা, সব কিছু হওয়াই সোজা, কিন্তু ভালো বাবা হওয়া বড় কঠিন। এই শান্ত দুপুরে আলসের কবুতরের ডাকের একটানা ঘুমপাড়ানি শব্দে, ছায়ায় স্নিগ্ধ হাওয়াতে, আদিবাসী কুলি কামিনদের রাস্তা সারানো ছন্দবদ্ধ খটখট আওয়াজে বসে আমি ভাবছিলাম আমি একজন সার্থক বাবা। বোধহয় একটু তন্দ্রা এসেছিল, চোখের পাতা বুজে গেছিল। এমন সময় একটা গাড়ির শব্দে আচমকা তন্দ্রাটা ভেঙে গেল। চোখ মেলে দেখি আমার কারখানার ওভারড্রাফট অ্যাকাউন্ট যে ব্যাংকে, সেই ব্যাংকেরই এজেন্ট এসে হাজির, মিস্টার রায়। হঠাৎ এখানে? ওকে দেখেই আমি তড়াক করে লাফিয়ে উঠলাম। বললাম, আরে আপনি কোত্থেকে স্যার? সব স্যারেরই স্যার বলার লোক থাকে, বাবারও বাবা থাকে। লিমিট বাড়ানো নিয়ে গত 3 মাস ধরে বড় আকচি চলছে। কানাঘুষোয় শুনেছি সোজা রাস্তায় হবে না, কিন্তু তেমন জানাশোনা হয় এমন সুযোগও হয়নি। এই যে একেবারে গডসেন্ট ব্যাপার হলো। রায় সাহেব তার বিরাট এয়ার কন্ডিশনড অফিসে বসে এমন একটা এয়ার নিয়ে থাকেন যে মন খুলে কথাই বলা যায় না। আমি রায় সাহেবকে ইমপ্রেস করবার জন্য ইংরেজিতেই কথাবার্তা চালু করলাম। আমি যে হাওড়ার একজন সামান্য ঢালাইওয়ালা নই, ডাবু ধরাই যে আমার শেষ গন্তব্য নয়, টাকা যে নোংরা আর পাঁকের মধ্যেই জন্মায় না, পদ্মফুলের মধ্যেও জন্মায়, এই কথাটা হেন আপন গন্ধে কস্তুরী মৃগসম পাগল ব্যাংকারকে বোঝানো দরকার। এমন সময় রাকেশ ও রাই ফিরে এলো। আমি আমার ছেলে মেয়েদের সঙ্গে রায় সাহেবের আলাপ করিয়ে দিয়ে তাদের সবাইকে মহা সমারোহে বসালাম। রায়কে বললাম শ্রীমতীকে দিবানিদ্রা থেকে তুলতে। টিফিন ক্যারিয়ারে কিছু খাবার আছে কি নেই কে জানে। চৌকিদারকে ডেকে চা করতে বললাম। রায় সাহেব বললেন, রাঁচি যাচ্ছি। বাংলোটা দেখে ভাবলাম একটু রেস্ট করে যাই। আমার স্ত্রী ও শালিও সঙ্গে আছেন, ওরা একটু ওই যাবেন আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি রায়কে বললাম যে মাসিমাদের বাথরুমে নিয়ে যেতে। রায় সাহেব ইম্পোর্টেড সিগারেটের প্যাকেট বার করে সিগারেট ধরালেন, আমাকেও দিলেন একটা। আমি কৃতার্থ হলাম, কিন্তু ওভারড্রাফটের লিমিটটা বাড়লে আরও বেশি কৃতার্থ হতাম। তারপর বাংলোর সামনে কাজ করা কুলি কামিনদের দিকে আঙুল তুলে বললেন, দিস পিপল আর ভেরি অনেস্ট অ্যান্ড নাইস ইনডিড। আই মিন দিস জাংলি লেবারার্স। আর তারপরেই বললেন, বাট দে আর রিয়েলি নেভ। আমি মাথা নাড়িয়ে বললাম, ইয়েস, রাইট ইউ আর, দে আর রিয়েলি নেভ। রাকেশ সিঁড়িতে বসেছিল, হঠাৎ উঠে এসে বলল, কাদের কথা বলছো বাবা? আমি একটু হেসে বিদগ্ধ কৃতি বাবার মতন মুখ করে ওই কুলি কামিনদের আঙুল দিয়ে দেখিয়ে ইংরেজিতেই বললাম, উই আর টকিং অ্যাবাউট দেম, দে আর নেভ। রাকেশ তার ক্লাসের সেরা ছাত্র, আর তার স্কুলও শহরের সেরা স্কুল। সে অবাক গলায় বলল, নেভ? রায় সাহেব সিগারেটের ধোঁয়া ছেড়ে কৌতুকের স্বরে বললেন, ওয়াই সান? রাকেশ বলল, ওরা অনেস্ট, কিন্তু নেভ দুটোই একসঙ্গে কি করে হবে? তারপর কাজ ঝাঁকিয়ে আমায় বলল, আই ডোন্ট নো ওয়াই ইউ কল দেম নেভ। রায় সাহেব বিরক্ত গলায় বললেন, নেভ বানান জানো? রাকেশ অপমানিত হল। আমি রাকেশের বাবা নেভ বানান এবং দুটোর একটাও জানতাম না। রায় সাহেব বলেছিলেন বলে ওর কথার সায় দিয়েই বলেছিলাম। তাই রাকেশের দিকে তাকিয়ে রইলাম, যে সে বাবার সম্মান রাখতে পারে কি না সেটা দেখার জন্য। রাকেশ কেটে কেটে বলল, KNAVE। আপনি আর বাবা এই নেভের কথাই বলছিলেন তো? এক্স্যাক্টলি, বললেন মিস্টার রায়। রাকেশ বলল, আমি তো তাই ভাবছি।
তাহলে আমি ঠিকই বলেছি, নেভের মানে তো অন্য। মিস্টার রায় আমার দিকে চেয়ে বললেন, তাহলে আমিই ভুল বলেছি? কি বলেন মিস্টার চ্যাটার্জি? আমি বললাম, কি যে বলেন স্যার, আপনি কখনো ভুল বলতে পারেন? ওই আজকালকার ছেলেদের কথা ছেড়ে দিন, সব অসভ্য অভদ্র। রাকেশ হঠাৎ আমার দিকে একবার তাকালো, এমন চোখে। আমার ছেলে, যে নবজাত ছেলেকে আমি নার্সিংহোমে উলঙ্গ অবস্থায় দেখেছি, তার চোখের ভাষা এমন? সেই ছেলে এমন ঘৃণা ও হতাশা মেশা অবাক হওয়া চোখে কখনো আমার দিকে তাকায়নি, কখনো তাকাবে বলে ভাবিও নি। একটুক্ষণ তাকিয়ে রইল রাকেশ, তারপর মিস্টার রায়ের দিকে মাথা নিচু করে বলল, আই এম সরি। আমি বললাম, সরি নয় শুধু রাকেশ, ইনি কে জানো? কত বড় পণ্ডিত তা তুমি জানো? বলেই ভাবলাম, ও কি করে জানবে? স্টুপিড ইনোসেন্ট ইডিয়েট। স্কুলের পরীক্ষায় তো পাশ করেছে, জীবনের পরীক্ষায় তো বসতে হয়নি। ও জানবে কি করে ব্যাংকের লিমিট না বাড়লে যে ব্যবসা বাড়ে না, গাড়ি চড়া যায় না, আরও ভালো থাকা যায় না, ভালো স্কুলে পড়ানো যায় না ছেলে মেয়েকে? তা ও কি করে জানবে? গাধা কোথাকার। আমি বললাম, স্বীকার করো ওর কাছে যে তুমি অন্যায় করেছ, বলো যে তুমি ভুল বলেছ, ক্ষমা চাও তর্ক করেছ বলে। আমি বলেই রাকেশ আমার দিকে চেয়ে রইল। ইতিমধ্যে রায় সাহেবের স্ত্রী ও শালি বারান্দায় চলে এলেন। আমি আবহাওয়া লঘু করে বললাম, বসুন বসুন, এক্ষুনি চা আসছে। ওরা বসতে যাচ্ছিলেন, কিন্তু রায় সাহেব রুক্ষ গলাতেই বললেন, চায়ের ঝামেলার দরকার নেই, রাস্তায় অনেক পাঞ্জাবি ধাবা আছে, সেখানেই খেয়ে নেব। বলেই অত্যন্ত অভদ্রভাবে বললেন, চলি মিস্টার চ্যাটার্জি। শ্রীমতীও ঘর থেকে বাইরে এসেছিল। ওর সঙ্গে মহিলারা ভালোই ব্যবহার করেছিলেন, তাই মিস্টার রায়ের এইরকম হঠাৎ চলে যাওয়ার কারণ ও বুঝতে পারল না। আমি তাকিয়ে দেখলাম রাকেশ নেই, কখন সরে গেছে বারান্দা থেকে। সিঁড়ি দিয়ে নেমে আমি গিয়ে মিস্টার রায়ের গাড়ির দরজা খুলে দিলাম। মিস্টার রায় সামনের সিটে উঠতে উঠতে বললেন, আপনার ছেলেটি ভালো, কিন্তু ওকে ভালো করে ম্যানার্স শেখান। এখনই যদি সবকিছু জেনে ফেলে তবে পরে কি জানবে আর? আমি হাত জোড় করে বললাম, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, অপরাধ নেবেন না। মিস্টার রায় সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, অপরাধের কি আছে? তারপর একটু থেমে আমার চোখের দিকে চেয়ে বললেন, অপরাধ ক্ষমা করাই যে আমাদের কাজ। গাড়িটা চলে গেল। আমি ডাকলাম, রাকেশ, রাকেশ। আমার ম্যাক চ্যাটার্জির মধ্যে থেকে মুন্ডিতলা বাইলেনের মকরা বেরিয়ে এলো বহুদিন পর। আমি হুঙ্কার দিলাম, কোথায় তুই ছোকরা? তোর পিঠের চামড়া তুলব আজ। রাকেশ যেন মাটি ফুঁড়ে উঠল। একটুও উত্তেজনা নেই, শান্ত ধীর পদক্ষেপে আমার দিকে এগিয়ে এলো। আমার চোখে চোখ রাখল। ওকে দেখে আমার মনে হলো, এ তো আমার ছেলে নয়, এ আমার শত্রু, আমার ধ্বংসকারী, বিষবৃক্ষ। আমি তখন বললাম, তুমি ভেবেছটা কি? রেগে গেলে ছেলে মেয়েদের আমি তুমি করে বলি। রাকেশ শান্ত গলায় বলল, কি বাবা? আবার কি বাবা বলে আমি চটাস করে এক চড় মারলাম ওকে। বললাম, বাবার মুখে কথা বলা? তুমি বাবার চেয়েও বেশি জানো? তুমি জানো মিস্টার রায় কত বড় একজন অফিসার? আমাদের ব্যবসার ভাগ্যবিধাতা উনি, আর তুমি তার চেয়েও বেশি জানো? বড়দের মুখের ওপর কথা। শ্রীমতী দৌড়ে এলো। আমি বললাম, তুমি সরে যাও, আমি ওকে আজ মেরেই ফেলব, আমার আজ মাথার ঠিক নেই। শ্রীমতী রাকেশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেল, কিন্তু রাকেশ নড়ল না, দৃঢ় পায়ে দাঁড়িয়ে রইল, মুখের ভাব শান্ত, নিরুত্তাপ। আমি কি করে ওর মনের দৃঢ়তা ভাঙব বুঝতে না পেরে ওর নরম গালে আরেকটা চড় মারলাম। ওর গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে গেল। ওর চোখের দিকে চেয়ে হঠাৎ এই প্রথমবার আমার মনে হলো, এ ছেলে তো সাংঘাতিক ছেলে,
বড় হলে এ বোধহয় নকশাল হবে, অথবা ওই রকমই কিছু। নিজের বাবাকেই খুন করবে। একসময় রাকেশের মতো পড়াশোনায় ভালো ছেলেরাই তো এসব কাজ করেছিল। আমি ভাবলাম ওকে চণ্ডীমাতা প্রাইমারি স্কুলে পড়াশোনা করানোই ভালো ছিল। ঢালাইওয়ালা মকরার ছেলেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট করার স্বপ্ন দেখতে গিয়েই এই বিপত্তি। শ্রীমতী নিরুত্তাপ উদাসীন গলায় বলল, অনেক বেড়ানো হয়েছে, পিকনিক হয়েছে, এবার ফিরে চলো। রাতটা মামাবাড়িতে খড়গপুরে কাটিয়ে কালই কলকাতা যাব। বাইরে থেকে ফিরে এসেছি 10 হলো। এসে অবধি ভারী খাটুনি যাচ্ছে। লোডশেডিংয়ের জন্য রাতে ঢালাই প্রায় বন্ধ। একটা জেনারেটর কেনা নিয়ে দৌড়োদৌড়ি করতে করতে হয়রান হয়ে গেলাম। সল্টলেকে বড় মশা। শুয়েছি মশারির মধ্যেই, তবু এখনো ঘুম আসছে না। কেন জানি না, বারে বারে রাকেশের কথাই মনে হচ্ছে। রাকেশ যখন ছোট ছিল তখন আমার অবস্থা এত ভালো ছিল না। তখন আমাদের আমহা স্ট্রিটের ভাড়া বাড়িতে শ্রীমতীর সঙ্গে মেঝেতে মাদুর পেতে বসে ও পড়ত। আমি অফিস থেকে ফিরলেই বাবা বাবা বলে দৌড়ে এসে আমার কোলে উঠত। ওই বয়সটাই ভালো ছিল। নিচের তলায় রাকেশের পড়ার ঘর। আমরা কি ছোটবেলায় এত সুযোগ সুবিধা পেয়েছি? কত কষ্ট করে পড়েছি বাজে স্কুলে, বইপত্র ছাড়া। আর এরা এত কিছু পেয়েই কি এত উদ্ধত হয়ে গেল? অমানুষ হয়ে উঠল কি? ঘুম আসছিল না। বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পর আমি আলাদা ঘরে শুই। শ্রীমতী রায়কে নিয়ে অন্য ঘরে, রাকেশ আলাদা ঘরে। সারা বাড়ির আলো নিবনো। নিচের পর্চে শুধু একটা আলো জ্বলছে, গ্যারাজের সামনে। ঘরের মধ্যে পায়চারি করছিলাম। পায়চারি করতে করতে কখন যে আমি দরজা খুলে সিঁড়ি ভেঙে রাকেশের পড়ার ঘরে চলে গেছি, আলো জ্বালিয়েছি, জানিও না। ঘরের এপাশ ওপাশ সব ঘুরে বেড়ালাম। ড্রয়ারে চাবি দেওয়া। ড্রয়ারে কি আছে কে জানে? ড্রয়ার খুলে আবার কি নতুন আতঙ্ক হবে তা তো জানা নেই। থাক, ড্রয়ার বন্ধ থাকাই ভালো। রাকেশের লেখার টেবিলে একটা খাতা, বুক র্যাকে অনেক বই, মাস্টারমশাইয়ের বসার জন্য টেবিলের উল্টো দিকে একটা চেয়ার, দেওয়ালে একটা ব্রুসলির বড় পোস্টার। যা খুঁজছিলাম দেখলাম আছে। 2টি ডিকশনারি আছে। প্রথমটি কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি। পাতা উল্টে উল্টে নেফ কথাটা বার করলাম। লেখা আছে, আনপ্রিন্সিপলড ম্যান, রোগ, সার্ভেন্ট। রাগে আমার গা জ্বলে গেল। ওই লেবারারদের যদি মিস্টার রায় ভেরি নাইস বলে থাকেন এবং ভালো চাকর বাকর বলে থাকেন, তাহলে ভুল কি বলেছেন? অন্য ডিকশনারিটা টেনে নিলাম। জুনিয়র স্কুল ডিকশনারি, ফার্স্ট এডিশন, 1969। তাতে শুধুই লেখা, আ পার্সন হু লিভস বাই চিটিং, আ ডিসঅনেস্ট ক্যারেক্টার। এছাড়া আর কিছুই লেখা নেই। আমি রাকেশের চেয়ারে বসলাম। 2 হাতের পাতায় মুখ রেখে ভাবতে লাগলাম। ভেরি নাইসের সঙ্গে এই মানেটা খাপ খায় না তো। কিন্তু মিস্টার রায় এত বড় একজন অফিসার ও লেখাপড়া জানা লোক হয়ে কখনো তো ভুল করতে পারেন না। বড্ড মশা কামড়াতে লাগলো। গিয়ে ফ্যানটা অন করে দিলাম। হঠাৎ রাকেশের টেবিলে রাখা খাতাটার ওপরে চোখ পড়ল আমার। মলাটে রাকেশের নাম, ক্লাস, রোল নাম্বার এসব লেখা। আজে বাজে লেখার জন্য ব্যবহার করে নিশ্চয়ই। প্রথম পাতাটা উল্টাতেই দেখি রাকেশ লিখেছে, নেভার স্টপ লার্নিং। এই কথাটা বারবার লিখেছে। লিখে নিচে আন্ডারলাইন করেছে। আর সেই পাতারই নিচের দিকে লিখেছে, ইউ মাস্ট হ্যাভ দ্য কারেজ অফ ইউর কনভিকশন। এর নিচে যে লাইন টেনেছে, বারবার তার জোরে চাপ দিয়ে টেনেছে। খাতাটার দিকে তাকিয়ে আছি। এমন সময় আমার মাথায় কার হাতের স্পর্শে চমকে উঠলাম ভয় পেয়ে। এত রাতে? কে? রাকেশ? কে? বলে উঠলাম আমি। আমি, বলল শ্রীমতী। আমি শুধলাম, রাকেশ ঘুমোচ্ছে? হ্যাঁ। আমি বললাম,
আমাকে কি তুমি কিছু বলবে? শ্রীমতী বলল, না, বলেই ঘরে যেমন নিঃশব্দে এসেছিল তেমনই নিঃশব্দে চলে গেল। একটু পর সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে আমি অনেক কিছু ভাবতে লাগলাম আমার ব্যবসা, আমার টাকা পয়সা, আমার সামাজিক প্রতিষ্ঠা, আমার বাড়ি গাড়ি, সবই তো রাকেশ আর রাইয়ের জন্যই। যদি ওরাই যদি আমি ওরাই যদি, কি লাভ? কেন এত খাটুনি, এত দৌড়োদৌড়ি? হাওড়ার বাঁশবনে শেয়াল রাজা হওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা কেন আমার? কেন? কাদের জন্যে? আমার একার জন্যেই কি? সকালবেলাটা যে কি করে কেটে যায় বুঝতেই পারি না। মোল্ড নিয়ে আজ মহা গোলমাল হলো। লয়েডস ইন্সপেকশনের একজন লোক কেবলই পাসিংয়ের সময় বায়নাক্কা লাগাচ্ছে। এই রেটে রিজেকশন হলে আর ব্যবসা করতে হবে না। ঘোষালের নতুন হওয়া বাচ্চাটা নার্সিংহোম থেকে আসতে না আসতেই মারা গেছে। কারখানায় আসতেই পারছে না সে। সব ঝক্কি আমার, একারই সামলাতে হচ্ছে কদিন থেকে। দুপুরের দিকে একবার কলকাতা আসি রোজই। কোনোদিন ক্লাবে খাই, কোনোদিন বা শ্রীমতী বাড়ি থেকে হটবক্সে কিছু করে দেয়। ক্লাবে গেলাম, কিন্তু খেতে ইচ্ছে করল না। শরীরটা ঠিক ভালো লাগছে না। সুগারটা চেক করতে হবে, বেড়েছে বোধহয়। একটা ইসিজিও করা দরকার। এই বয়সে ইস্কিমিয়া হতেই পারে। বাঁদিকের বুকেও মাঝে মাঝে ব্যথা করে। ক্লাব থেকে বেরিয়ে ড্রাইভারকে বললাম কলেজ স্ট্রিটে যেতে। রাকেশের খাতায় লেখা কথাগুলো কাল থেকে আমাকে ভাবিয়ে তুলেছে। কি বলতে চেয়েছে ও? রাকেশের কি বাবা আমি, নাকি আমিও ওর শত্রু? সেই দিন দুপুর থেকে ছেলেটা একেবারে স্তব্ধ হয়ে আছে। ছেলের মুখের দিকে তাকাবার সময় গত কয়েক বছরে আমি বেশি পাইনি, কিন্তু যে মুখে তাকিয়েছি সেই মুখ এই মুখ নয়। একটা বড় বইয়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করাতে বললাম ড্রাইভারকে। ঢুকে বললাম, ভালো ডিকশনারি কি আছে? দোকানদার দুটি বের করে দিলেন। ওয়েবস্টার্স নিউ ওয়ার্ল্ড ডিকশনারি, সেকেন্ড এডিশন, রিপ্রিন্ট 1976। তাড়াতাড়ি পাতা উল্টাতে লাগলাম। 414 পাতা। নেভ মানে আর্কেইক। ক, আ মেল সার্ভেন্ট। খ, আ ম্যান অফ হাম্বল স্ট্যাটাস। 2, আ ট্রিকি রাস্কাল। রোগ। আমার মনে হলো রাকেশকে শাসন করে ঠিকই করেছি। মিস্টার রায় নিশ্চয়ই একের খ বুঝিয়েছিলেন। ওখানকার সরল ভালো লোকেরা তো মেন অফ হাম্বল স্ট্যাটাসেরই। কিন্তু মিস্টার রায় তার মধ্যে একটা বাট ব্যবহার করেছিলেন। এই বাটটাই সমস্ত গুলিয়ে দিচ্ছে। অন্য ডিকশনারি দেখলাম। শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি 1970, 1089 পাতা। ক, আ মেল চাইল্ড। 1460। খ, আ বয় এমপ্লয়েড অ্যাজ সার্ভেন্ট। মিনিয়াল, one of low condition. গ, an unprincipled man. ওয়ান অফ লো কন্ডিশনের অর্থে মিস্টার রায় কথাটাকে নিশ্চয়ই ব্যবহার করেছিলেন বলে মনে হলো আমার। আমি তবুও পাশের দোকানেও গেলাম। সেখানে লিটল অক্সফোর্ড ডিকশনারি 4th এডিশন 1969, 294 পাতাতে বলেছে আনপ্রিন্সিপলড ম্যান, রোগ, লোয়েস্ট কোট। আমার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। কফি হাউসে উঠে গিয়ে 1 কাপ কফি আর 1 প্লেট পকোড়া নিয়ে বসলাম। বহু বছর পর কফি হাউসে এলাম। কফিতে চুমুক দিয়েছি, দেখি শরৎ এসে হাজির। শরৎ আমার ছোটবেলার বন্ধু হেমন্তের একেবারে ছোট্ট ভাই। শুনেছি পড়াশোনায় খুব ভালো হয়েছে, প্রেসিডেন্সি কলেজে পড়ে। আমাকে দেখে বলল, কি মকরদা, কেমন আছেন? আমি অন্যমনস্কর মতো বললাম, ভালো। তারপর বললাম, আচ্ছা, নেভ মানে জানো? ও চমকে উঠল, বলল, আমাকে বললেন? আমি বললাম, না না না। কফি খাবে? ও বলল, কফি খাবো না, কিন্তু আমি তো ফিজিক্সের ছাত্র, ইংরেজিতে তো অত ভালো নই।
তখন আমি বললাম, এখানে তোমার ইংরেজির বন্ধুবান্ধব কেউ আছে? সামওয়ান হু ইজ রিয়েলি গুড? শরৎ বলল, দাঁড়ান, ইউনিভার্সিটির বেস্ট ছেলেকে নিয়ে আসছি। ও নির্ঘাত ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে এবার ইংরেজিতে। বলেই শরৎ চলে গেল। একটু পরে লাজুক লাজুক দেখতে ফর্সা রোগা একটি ছেলেকে সঙ্গে নিয়ে এলো শরৎ। বলল, এই যে। আমি কোনো ভূমিকা না করেই বললাম, আমাকে নেফ কথাটার মানে বলতে পারেন? বানান করে শব্দটা বললাম। ছেলেটি বসে পড়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। আমি লজ্জা পেয়ে বললাম, কি খাবেন? ছেলেটি বলল, ওই বিষ ছাড়া যা খাওয়াবেন, খুব খিদে পেয়েছে। ছেলেটি কিন্তু বেশ পাকা। ভালো ছেলেরা আজকাল বুঝি পাকাই হয়, এই রাকেশেরই মতো। আমি ওদের দুজনের জন্যই খাওয়ার অর্ডার করলাম। ছেলেটি হাসল। একটা কথার তো অনেক মানে হয় না, মানে যে মানেটা সব থেকে বেশি মানে। আমি বললাম, সেটাই বলুন। ছেলেটি হেসে ফেলল, বলল, তার মানে? বললাম, যদি কথাটার একটাই মানে হতো আজকে, তবে সেই মানেটা কি হতো? ছেলেটি হাসল। ওর কপালে স্কাইলাইট থেকে রোদ এসে পড়েছিল। তারপর একটু চুপ করে থেকে বলল, চিটিংবাজ। এক কথায় বললাম। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। বললাম, আপনি শিওর? ছেলেটি সিগারেটের প্যাকেট বের করে বলল, অ্যাবসলিউটলি। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে দ্বিধা বড় কম। ওদের চরিত্রে একটা সোজা ব্যাপার আছে। ভালো হোক মন্দ হোক, ওদের মধ্যে সংশয় দ্বিধা ব্যাপারটাই কম। আমাদের ছোটবেলায় ছাত্রাবস্থায় আমরা এইরকম ছিলাম না। তারপর বলল, অন্য অনেক মানে আছে, কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত ও প্রযোজ্য মানে হলো এই। আমি উঠে পড়লাম। শরতের হাতে একটা 10 টাকার নোট দিয়ে বললাম, তুই দামটা দিয়ে দিস শরৎ, আমার আজ বিশেষ তাড়া আছে, কিছু মনে করিস না। যাওয়ার সময় ছেলেটিকে বললাম, থ্যাংক ইউ। যেতে যেতে শুনলাম ছেলেটি শরৎকে বলছে, এ কি রে, এ যে মেন্টাল কেস। আমি তাড়াতাড়ি করে কারখানাতে ফিরে এলাম। এসেই অ্যাকাউন্টেন্টকে ডেকে পাঠালাম। বিমলবাবু আমার বহু পুরনো অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষার একটা গ্রুপে ফেল, কিন্তু কাজে অনেক পাশ করা অ্যাকাউন্টেন্টের চেয়েই ভালো। বিমলবাবু এসে বললেন, বলুন স্যার। বিমলবাবুর চোখ দুটো চিরদিনই স্বপ্নময়। এরকম কবি কবি ভাবের মানুষ, অথচ এফিশিয়েন্ট অ্যাকাউন্টেন্ট খুব কমই দেখা যায়। বললাম, বিমলবাবু, এক্ষুনি একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করুন। আমাদের ব্যাংকের ওভারড্রাফট আমি এক্ষুনি শোধ করতে চাই। কি অবস্থা আমাকে জানান, ইমিডিয়েটলি, সব কাজ ফেলে রেখে। বিমলবাবু হাতের বলপেনটা নাড়াতে নাড়াতে বললেন, স্যারের মাথার গণ্ডগোল হলো? অ্যাকাউন্ট বন্ধ করার কথা তো ছেড়েই দিন, এক্ষুনি লাখখানেক টাকার বিল ডিসকাউন্টিং ফেসিলিটি বাড়িয়ে আনতে না পারলেই নয়। আমি দৃঢ় গলায় বললাম, যা বলছি তাই করুন বিমলবাবু। বিমলবাবু বললেন, কারখানা তো তাহলে বন্ধ হয়ে যাবে স্যার? হলে হবে। আমি বললাম, আমি কি বললাম? মকরা বলল, নাকি ম্যাক চ্যাটার্জি, নাকি রাকেশের বাবা? জানি না কে বলল। বিমলবাবু চলে যাওয়ার আগে আমি আবারও বললাম যে কত স্টক আছে দেখুন, সমস্ত স্টক ক্যাশ সেল করব। কি হয়েছে স্যার? বিমলবাবুর চোখে মুখে ভয়ের ছায়া নেমে এলো। বললেন, ব্যবসা কি সত্যিই বন্ধ করে দেবেন? আমরা এতগুলো লোক কোথায় যাব এই বয়সে? কি হলো একটু যদি জানতে পারতাম। বড়ই চিন্তা হচ্ছে আপনার কথা শুনে। আমি হাসলাম। আমি বোধহয় অনেক বছর পরে হাসলাম, এমন নির্মল হাসি। বললাম, না না, বন্ধ করব না, শুধু ব্যাংক বদলাবো। তাতে যা ক্ষতি হয় হবে। অন্য ব্যাংকে চলে যাব, লক স্টক অ্যান্ড ব্যারেল। এই চেঞ্জ ওভার পিরিয়ডে যা ক্ষতি হবার হবেই, কিছুই করার নেই। ক্যাপিটালই লস্ট হয়ে যাবে স্যার অনেক, এমন তাড়াহুড়ো করলে। আমি এবার শক্ত হয়ে বললাম, হলে হবে, বললামই তো। তারপর বললাম যে আমি চলে যাচ্ছি এখন, আজই সব কিছু কমপ্লিট করে রাখবেন।
রাজেন আর রামকেও ডেকে নিই। কাল আমি সকাল 9টায় এসে কাগজপত্র নিয়ে ব্যাংকে যাব মিস্টার রায়ের কাছে। কাগজপত্র সব রেডি করে টাইপ করে রাখুন। দরকার হলে রাতেও থেকে যান। বাড়িতে খবর পাঠাবেন তাহলে। আর ভালো করে খাওয়া দাওয়া করবেন সকলে মিলে। কাগজ রেডি করলেও সব শোধ করবেন কি করে? স্টক ক্যাশ সেল করলেও তো হবে না। বিমলবাবু চিন্তান্বিত গলায় বললেন। আমি বললাম, অন্য সম্পত্তি এক বসতবাড়িটা ছাড়া বিক্রি বা মর্টগেজ করে দেব। যা হোক করে হয়ে যাবে। আর কথা বলার সময় নেই আমার আজকে। বহু বহু দিন বহু বছর পর আমি দিনের আলো থাকতে থাকতে কারখানা থেকে বেরোলাম। এত সময় হাতে নিয়ে আজ কি করব জানি না। নিউ মার্কেটে গিয়ে কেক কিনলাম। রাকেশ কেক খেতে খুব ভালোবাসে, চকলেট কেক। তারপর কলেজ স্ট্রিটের দিকে গাড়ি চালাতে বললাম। পথে যে নার্সিংহোমে রাকেশ হয়েছিল সেই নার্সিংহোমটা পড়ল। এখন কত বদলে গেছে সব। রাকেশ, আমার সেই ছোট্ট উলঙ্গ দুগ্ধপোষ্য ছেলেও কত বদলে গেছে। কত বদলে গেছি আমি। কলেজ স্ট্রিটে নেমে অক্সফোর্ডের সবচেয়ে ভালো যে ডিকশনারি, যা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মাইক্রোস্কোপিক অক্ষর দেখতে হয়, তাই কিনলাম একটা। তারপর বাড়ির দিকে চললাম। গাড়িতে বসে বসে ভাবছিলাম যে কালকে মিস্টার রায়কে কি বলবো। বাবা হয়ে অন্যায়ভাবে চড় মেরেছিলাম রাকেশকে। সেই চড় দুটো ওর গালে ফিরিয়ে দিতে ইচ্ছে করছিল। ছোটবেলায় বহু মারামারি করেছি পাড়ায়, মকড়া গুন্ডা বলতো অনেকে। কিন্তু আজ তো আর তা হয় না। আজকে রাকেশের বাবা আমি। আমার নিজের পরিচয়টাই আমার একমাত্র পরিচয় নয়। কাল কেমন করে ধীরে সুস্থে মিস্টার রায়কে বলবো যে, মিস্টার রায়, আপনি ইংরেজিটা আমার ছেলের চেয়ে খারাপই জানেন। যেই উনি ভুরো কুঁচকে আমার অ্যাকাউন্ট সম্বন্ধে কথা বলতে যাবেন, আমি সঙ্গে টাইপ করা সই করা চিঠিটা এগিয়ে দেব। বাড়িতে যখন পৌঁছলাম তখন লোডশেডিং। শ্রীমতী রায়কে নিয়ে পাশের বাড়িতে গেছিল। পর্চের সামনে ল্যান্ডিংয়ে একটা মোমবাতি জ্বলছে, তাতেই সিঁড়িটা আলো হয়েছে একটু। দেখলাম রাকেশের ঘরেও মোমবাতি জ্বলছে। আমার হাত থেকে নগেন বই আর কেকের প্যাকেটটা নিতে যাচ্ছিল। আমি বাধা দিলাম, বললাম থাক। রাকেশ দরজার দিকে পেছন ফিরে চেয়ারে বসে পড়ছিল মোমবাতির আলোতে। এপ্রিলে ওর পরীক্ষা। এর আগে কখনো আমি জানিনি বা জিজ্ঞাসাও করিনি যে লোডশেডিংয়ের মধ্যে আমার ছেলেমেয়েরা কিভাবে পড়াশুনো করে। কারখানায় 1.5 লাখ টাকা খরচ করে জেনারেটর লাগিয়ে ফেললাম, কিন্তু বাড়িতে একটা পেট্রোম্যাক্সও কিনিনি ওদের জন্য। টেবিলের পাশের দেওয়ালে সেই বড় পোস্টারটা, ব্রুসলির। মোমবাতির আলোটা নাচছে পোস্টারটার উপরে। আমি দেখলাম আমার রক্তজাত, আমার যৌবনের স্বপ্নের, আমার বার্ধক্যের অভিভাবক রাকেশ হাতকাটা গেঞ্জি গায়ে দিয়ে মনোযোগ সহকারে পড়াশুনো করছে। মোমের সঙ্গে ওর চোখও জ্বলছে এবং গলছে। দরজায় দাঁড়িয়ে বই বগলে করে আমি ভাবছিলাম, কি হবে? এত পড়াশুনো করে, ভালো হয়ে, সত্যবাদী হয়ে, অন্যায়ের প্রতিবাদ করে কি হবে এই দেশে? মনে মনে বলছিলাম, তুই যে ধনে প্রাণে মরবি রে বাবা। চমকে উঠে রাকেশ মুখ ফেরালো। দেওয়ালে ওর সুন্দর গ্রীবা আর মাথা ভরা চুলের ছায়া পড়ল। রাকেশ বলল, কে? আমি, বললাম আমি। রাকেশ উঠে দাঁড়ালো, বলল, বাবা, কিন্তু মুখ নিচু করে রইল। আমি বইয়ের 2টি খণ্ড ওর টেবিলে নামিয়ে রাখলাম। বললাম, তোর জন্য এনেছি রে। কেন বাবা? রাকেশ অবাক হয়ে শুধল, মাথা নিচু করেই। আমার হঠাৎ মনে পড়ল, এই পর্যন্ত হাতে করে আমি নিজে আমার ছেলের জন্য কিছুই আনিনি। সময় হয়নি, মনেও হয়নি। আমি অস্ফুটে বললাম, তুই। তারপর গলা পরিষ্কার করে বললাম, রাকেশ, তুই ঠিক বলেছিলি। কি বাবা? রাকেশ আবারও বলল, সেদিন মিস্টার রায় আর আমি দুজনেই তোর প্রতি অন্যায় করেছিলাম।
তারপর হঠাৎ আমি বললাম কি না কি জানি, কিন্তু নিশ্চয়ই বললাম, তুই আমায় ক্ষমা করিস, আমার অন্যায় হয়েছিল রে। রাকেশ আবার বলল, বাবা। আমি রাকেশের দু কাঁধে আমার দুটি হাত রাখলাম। ভাগ্যিস লোডশেডিং ছিল, নইলে রাকেশ দেখত আমার দু চোখের দু কোণায় জল চিকচিক করছে। রাকেশ কিছু বলার আগেই বললাম, ওপরে আয়, তোর জন্য কেক এনেছি, চকলেট কেক। তোর মা একদিন বলেছিল তুই ভালোবাসিস। তোর মা ও রাই আসার আগেই চল আমরা দুজনেই এটা শেষ করে দিই। রাকেশের মুখে সেদিন ডাকবাংলোর যে হঠাৎ অপরিচিত রং লেগেছিল তা আস্তে আস্তে ধুয়ে এলো। ও সুন্দর মুখটা মিষ্টি সপ্রতিভ বুদ্ধিদীপ্ত হাসিতে ভরে উঠল। ও বলল, তোমার না ডায়াবেটিস? তাতে কি, একদিন খেলে কিছু হবে না, চান করে নিচ্ছি আমি, তুই ওপরে আয়। আসলে মা আর রাইও না চকলেট কেক খুব ভালোবাসে বাবা। মা আর রাই ফিরুক, তারপর আমরা একসঙ্গে খাবো। ওপরে চলে এলাম, জামা কাপড় ছাড়লাম মোমের আলোয়। নগেনকে বললাম মোমবাতিটা নিয়ে যেতে। মোমবাতিটা নগেন নিয়ে গেলে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। এদিকটা বেশ ফাঁকা। সল্টলেকে এখনও সব জমিতে বাড়ি হয়নি, 2 দিন বাদে দোল, তাই চাঁদ উঠেছে সন্ধে হতে না হতেই। ভারী সুন্দর দেখাচ্ছে চারিদিক। আমি বারান্দার ইজি চেয়ারে বসে বাইরের দিকে চেয়ে রইলাম। গেটের দুপাশে লাগানো হাসনুহানার ঝোপ থেকে গন্ধ উঠছে। হু হু করে ঝড়ের মতো হাওয়া আসছিল দক্ষিণ থেকে। মনে হচ্ছিল ধ্রুবতারাটা কাঁপছে বুঝি হাওয়ায়। বারান্দায় বসে থাকতে থাকতে বাইরের আলো ছায়ার রাতের দিকে চেয়ে আমার মনে হলো, যেদিন নার্সিংহোমে রাকেশ জন্মেছিল সেদিন আমি শুধু ওর জন্মদাতাই ছিলাম। এতদিন এত বছর পরে আজ এক দেব দুর্লভ ধ্রুব সত্যের সিঁড়ি বেয়ে আমি ওর বাবা হয়ে উঠলাম। বাবা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্প? আমার এই আসরের গল্পগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করো, তাতে খুব উৎসাহিত হব। এবং তোমাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করো এই গল্পগুলি। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সকলে।